modal auxiliary verb. Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. অর্থাৎ এই বিষয়টা মূলত কি দেখেন, এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ মডালের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। তার মানেটা কি, আগে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই যে মডাল ভার্বের চ্যাপ্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এইটা আমরা আজকে শিখছি, এটা কেন শিখবো? বিফোর গোয়িং বিফোর গোয়িং টু লার্ন এনিথিং, you have to know the background knowledge or prior knowledge about this topic. Then you will be able to understand it clearly. Okay? So, modal ভার্বটা কেন শিখবো? শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। সো আমাকে আগে কি জানতে হবে যে মডাল ভার্ব আমি কেন শিখবো। দেখেন, ইংলিশে কথা বলতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই যে সময়ের পরিবর্তন বা কালের যে পরিবর্তন, এই পরিবর্তনটা বোঝার চেষ্টা করেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই যে সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন যেটা আমরা করে থাকি, এই পরিবর্তনের জন্য আমরা মূলত টেন্স শিখি। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি টেন্সের ক্লাস আগে আপনাদেরকে নিয়েছি। সো টোটাল টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? তিনে চারে 12টা স্ট্রাকচার আছে। 3 প্রকার টেন্স, প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। অর্থাৎ যদি আপনি 12টা স্ট্রাকচার জানেন তাহলে কি হবে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি আপনার কি হয়, টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে। মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে বলা। ফর এক্সাম্পল, ড্রাইভ। ড্রাইভ মানে চালানো। আমি যদি বলি আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি। আই ওয়াজ ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। আই উইল আই উইল বি ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এইভাবে যদি আমার টেন্সের স্ট্রাকচার জানা থাকে, সর্বোচ্চ 12টা ওয়েতে একটা কথাকে আমি নিতে পারবো বা বলতে পারবো। বাট এই 12টা টাইম আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। সহজ বাংলায় যদি বলি, মনের হোল সেন্স বা থটটাকে ইন ডিটেলস এক্সপ্রেস করার জন্য, আর ব্রডলি বলার জন্য আমাদের মূলত এই মডেল এবং সেমি মডেল ভার্বের ব্যবহার শিখতে হয়। এরা কি, অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি, হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি, অন্য একটা মেইন ভার্বের পূর্বে এই ভার্বগুলো বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। আর এই মডেলের একটা সুবিধা হচ্ছে, এদের পরে তো অবশ্যই একটা মেইন ভার্ব বলবে, বাট সেই ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, অলওয়েজ বেস ফর্মে বসে বা রুট ফর্মে বসে। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে আমাদের অক্সিলারি ভার্ব থাকে, সেগুলোকে প্রাইমারি অক্সিলারি বলি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। বাট এই ভার্বগুলোর পর মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম থাকে। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, টিএন এগুলো থাকে। বাট মডেলের ক্ষেত্রে তেমনটা হয় না। আপনার যে মডেলই হোক না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। তো আগে মডেলের অর্থগুলো আমাদের একটু জানতে হবে। যেমন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে। মানে কি, মানে হচ্ছে ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্যটা হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝাতে ক্যান ভার্বের ব্যবহার হয়, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মে এর ব্যবহার হয়। কেমন, আমি 10 কেজি ভার বহন করতে পারি। আই ক্যান টেক 10 কেজি লোড। সে একটানা 10 মাইল দৌড়াতে পারে। হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেস। সো দ্যাট ইজ হিজ অর হার অ্যাবিলিটি, তার শক্তি আছে, সামর্থ্য আছে, দম আছে, তাই পারে। এই জায়গাটাতে আমরা কিসের ব্যবহার করছি? ক্যানের। আর মে মানে পসিবিলিটি। যেমন আকাশে অনেক মেঘ হয়েছে, এখন আমি বলছি আজ বৃষ্টি হতে পারে। এখানেও পারে বলছি, বাট এটা সম্ভাবনা অর্থে পারা। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। সো এইভাবে এই বিষয়গুলোকে আপনার বোঝার চেষ্টা করতে হবে বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে।
এখন দেখেন, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। এছাড়া হচ্ছে উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে। এই এই প্রত্যেকটা ভার্বের আবার ডিটেলস ইউজ আছে। এই মডাল ভার্ব গুলো কিন্তু জাস্ট নির্দিষ্ট একটা মাত্র মিনিং দেয় না, ভ্যারিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। এই উড ভার্বের প্রায় 9টা অর্থ আছে, মানে প্রত্যেকটা মডেলের উপর আমার কিন্তু আবার আলাদা আলাদা এক একটা ক্লাস আছে। তো সেগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে, আমি দেখবো। আগে আমরা এই প্রাইমারি জায়গাটা নিয়ে আলোচনা করি। তো শুড মানে উচিত, ought টু এর মানে উচিত। এদের কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে, যেমন অ্যাজ ইউজুয়াল কোনো কিছু করা উচিত, এই জায়গাটাতে আমরা শুড ভার্বের ব্যবহার করি। বাট কোনো একটা কাজ করা, কারো কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটির ভিতর থাকে, বা পলাইটলি কোনো কিছু করা উচিত, এইটা বোঝাতে ought টু বসে। ফর এক্সাম্পল, আমার বই পড়া উচিত, ইউ ক্যান সে আই শুড রিড বুকস। অর তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম। বাট যদি একটা রেসপন্সিবিলিটি চলে আসে, একটা পলাইটনেস চলে আসে, একটা ডিউটি চলে আসে, যেমন আমার দেশের সেবা করা উচিত, ইউ ক্যান সে দ্যাট আই শুড সার্ভ মাই কান্ট্রি। সো ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ দ্যাট আই ought টু সার্ভ মাই কান্ট্রি, ইট উইল বি মোর বেটার। দেন আই ought টু obey মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড রেদার অর উড বেটার অর রাদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই, এই ধরনের একটা মিনিং এটা ক্রিয়েট করে থাকে। তো বোঝার চেষ্টা করেন, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গা। দেখেন, পার্ট 1, কিভাবে আমরা এই মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স তৈরি করব। খুবই সিম্পল ভাবে আমি এখানে দিয়েছি, ফার্স্ট অফ অল সাবজেক্ট, দেন মডাল অক্সিলারি ভার্ব, দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব, দেন অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এক্সটেনশনের জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, যেটা আমি আপনাদের আগেও বলেছি। সাবজেক্ট মানে কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, এগুলো। সো বোঝার চেষ্টা করো। বইটা যাদের কাছে আছে, আমার লেখা যে বই স্পিক ইংলিশ উইথ সোনামু, বইটা তো এইভাবে টেবল আকারে প্রত্যেকটা মডাল ভার্বের ব্যবহার দেওয়া আছে, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, কিভাবে নেগেটিভ করতে হবে, কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে, সবকিছু ইন ডিটেলসে ভালোভাবে এটাতে দেওয়া আছে। চ্যাপ্টার মনে হয় 16 বইটিতে হবে, অথবা 15। তো যে কথাটা আমি বলছি, প্রত্যেকে এই জায়গাগুলো দেখে নিজের মতো করে কিছু নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে এই জায়গাটা শেখা আপনার জন্য সার্থক হবে। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে, কত সহজ ভাবে আমি এই বইটাতে দিয়েছি। নতুন পুরাতন বইটাতেও আছে, যাদের কাছে নতুন বই আছে সেটাতেও আছে। 109, 10, 111 পেজে এই মডাল ভার্বের উপর ডিটেলস ডিসকাশন বইটাতে পেয়েছেন আপনারা। হ্যাঁ, এবং খুব সুন্দর করে এইভাবে টেবিল আকারে, ছক আকারে কিন্তু দেওয়া আছে। এতটা সহজ বা সাবলীল ভাষায় এই যে মডাল ভার্বের ব্যবহার, এটা আপনারা কোথাও পাবেন না, যেটা আমার লেখা এই বইটাতে আমি দিয়েছি। তো দেখেন, আমাদের প্র্যাকটিস করতে হবে, শুধু এটা দেখে বসে থাকলে হবে না। You have to practice a lot. Without practicing, how can you be able to expert and fluent in English within very short time? So, I can speak English, আমি ইংরেজি বলতে পারি। I could speak English, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। মানে এই জায়গাটাতে দেখেন পার্থক্যটা কোথায়। আমি কখন বলবো এই স্পিকের ক্ষেত্রেই, আমি কখন বলবো যে আই ক্যান স্পিক ইংলিশ অর আই মে স্পিক ইংলিশ। বোঝার চেষ্টা করেন, ক্যান কি বলছি, অ্যাবিলিটি অর্থে পারা, অর্থাৎ আমার ইংরেজি ভাষাটা জানা আছে, আমি ইংরেজি বলতে পারি, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমার সক্ষমতা। এই জন্য আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। আর মেটা কখন ব্যবহার করতে পারি, বলছি সম্ভাবনা অর্থে। যেমন এই সিচুয়েশনে কি হতে পারে, মনে করেন এখন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি বা যে লেকচারটা দিচ্ছি, এই লেকচারটা আমি আপনাদের সামনে কিসে দিচ্ছি, বাংলায় দিচ্ছি। এই লেকচারটা কিসে দিচ্ছি, বাংলায় দিচ্ছি। এখন আমি বলছি যে আমি তো আপনাদের সঙ্গে বাংলায় কথা বলছি, এখন কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি। আজকে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করতেছি, বা মডাল ভার্ব এই। সো এরকম ভাবে আমি যদি একটা কথা বলি, অর্থাৎ আমি বাংলায় কথা বলতেছি, আমি কিন্তু ইংরেজিতে বলতে পারি, মানে হয়তো বলবো। আমার এখন বাংলা ছেড়ে ইংরেজিতে কথা বলার একটা পসিবিলিটি আছে। এই জায়গাটাতে আমি আপনাকে বলতে পারি, নাও I may speak English in front of you. You all know that today I'm going to teach you practical use of modal auxiliary verb. Mainly, modals are auxiliary verb
and they give additional meaning with main verbs. There is a benefit of learning modal auxiliary verbs. When you are going to make sentences by using modal auxiliary verbs, you don't need to add s, es, t, ed or ing with the main verb. You have to put just the base form of main verb. Before that, you all have to know the actual meaning of every modal auxiliary verb. For example, I may speak English. কি হবে? আমি ইংরেজি বলতে পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। এই শ্যাল এবং উইল দুটোই মডেল। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় অর্থাৎ আই এবং উই হয়, তাহলে শ্যাল ব্যবহার করা যায়। সেকেন্ড থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইল যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। শ্যাল আই হোক, উই হোক, ইউ হোক, হি হোক, শি হোক, যে কোনো পার্সনের সাথে উইলের ব্যবহারটা করা যায়। ওকে, সো আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আমি কিন্তু একটা ভার্ব ব্যবহার করছি, বোঝার চেষ্টা করেন। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন। অর্থাৎ এই জায়গাটাতে মূলত মডাল ভার্বের চেঞ্জিং, যেটা মডাল অক্সিলারি ভার্বের যে পরিবর্তন, এই পরিবর্তন অনুযায়ী আমার মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হবে। ঠিক আছে? শ্যাল ব্যবহার করা যায়। মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন অনুযায়ী মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হবে। এইখানে দেখেন খুব সুন্দরভাবে সেন্টেন্স গুলো অর্গানাইজ করা আছে। আমার লেখা বইটা যাদের কাছে আছে, বইটাতেও সেন্টেন্স গুলো দেওয়া আছে। ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। সো হিয়ার ইউ ক্যান সি you have to practice a lot. Without practicing, you will not be able to expert and fluent in English within a very short time. So here you can see, I can speak English. আমি ইংরেজি বলতে পারি, যেগুলো বললাম আমি মাত্র। I could speak English, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। I may speak English, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। I shall speak English, আমি ইংরেজিতে কথা বলবো। I shall speak English, আমি কথা বলবো। I should speak English, আমার কথা বলা উচিত। I would speak English, আমি কথা বলতাম। I must speak English, আমি অবশ্যই কথা বলবো। He can do the work, সে কাজটা করতে পারে। He can do the work, সে কাজটা করতে পারে। He used to swim in the river in his boyhood, সাবজেক্ট he, used to এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, দেন সুইম এটা মেইন ভার্ব। He used to swim in the river in his boyhood. Mother used to recite Holy Quran every day. মা প্রথম কোরআন পাঠ করতেন। Mother used to recite Holy Quran every day. He could answer the question, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। He could answer the question, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। Himel would go to the cinema at times. হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। You should obey your parents, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইনস্টেড অফ শুড, ইউ ক্যান ইউজ হিয়ার ইউ ought to obey your parents, it will be more appropriate. Okay, so in this way you have to practice sentences. অনেকেই মনে করতে পারেন এই যেগুলো দেখছি এগুলো তো আমি জানি, আমি পারি না। জানলে বা পারলে হবে না, আমার মুখের উপর রাখতে হবে। এই জন্য বলছি প্র্যাকটিসটা দরকার। অর্থাৎ ইনস্ট্যান্টলি কোনো কিছু ভাবলে যেন আমি ইংলিশে সেটা আহ, বলতে পারি। সো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। এখন দেখেন, আমাদের কিন্তু শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করার চেষ্টা করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করতে পারি, এই বিষয়টা দেখার চেষ্টা করবেন এবং ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। কারণ শুধু সেন্টেন্স তৈরি করে রাখলে হবে না। এখন টেন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে। আমার নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করলে, নেগেটিভ করার জন্য ওই সেন্টেন্স বা বাক্যের ভিতরে অর্থাৎ মেইন যে সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা, ওইটার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। আর মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। আর অক্সিলারি ভার্ব যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্টারোগেটিভ হয়। দুইটা টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আর সরি পাস্ট ইনডিফিনিট।
সো প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করি একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। বাট এইখানে এই যে মডাল ভার্ব গুলো অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ, এই যে মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব যেটাই আমি বলি না কেন, এগুলোই তো অক্সিলারি, এগুলো তো হেল্পিং, এদের পর একটা মেইন ভার্ব আছে। সো এদের সঙ্গে নট বসালে আমার বাক্য নেগেটিভ হয়ে যাবে, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়টা, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, দেখেন কত সুন্দরভাবে, কত অর্গানাইজ ওয়েতে আমি প্রত্যেকটা বিষয় এখানে সাজিয়ে দিয়েছি। আহ এবং বইটাতেও তো অনেক সুন্দরভাবে দেওয়া আছে। সো হিয়ার ইউ ক্যান সি আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। বাংলাটা বুঝবেন, মাইট নট প্লে, সে ফুটবল নাও খেলতে পারতো। আই শ্যান্ট ডু দা ওয়ার্ক, এখানে দে, হি, শি এর সাথে শ্যান্ট হয় না, শ্যান্ট মানে শ্যাল নট। আর আই বা উই এর সাথে শ্যালকে ব্যবহার করা যায়। হ্যাঁ, আমি কাজটা করব না। আই ওন্ট ক্লাইম্ব দ্য ট্রি অর দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছটাতে উঠবে না। রানা won't climb a tree or রানা mustn't drive a car, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। mustn't, must not drive a car। সো এইভাবে জাস্ট মডাল অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। আর ইন্টারোগেটিভ করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই মডাল ভার্বগুলোকেই সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। কি করতে হবে, মডাল ভার্বগুলোকে সাবজেক্টের আগে। তার আগে আমরা একটু একটু দেখি এই সেন্টেন্স গুলো। হিয়ার ইউ ক্যান সি, ইউ ক্যানট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকায় যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সে নিডেন্ট টু গো দেয়ার, এখানে নিডেন্ট টু হবে একটা, নিড নট টু গো দেয়ার। হুম, নিডেন্ট। ওকে, সো তার সেখানে যাওয়ার দরকার নেই। তো এইভাবে এই মডাল ভার্ব গুলো দিয়ে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে। আর ইন্ট্রোগেটিভ করার জন্য জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে আনতে হবে, এই ছাড়া আর কিছু না। খুবই সিম্পল, অনেক ভালোভাবে এই বিষয়গুলোকে চাইলেই মানে ডিসক্রাইব করা যায়। বা আপনারা যদি মডাল ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্ট রাখেন, মডাল ভার্ব যদি ভালোভাবে শিখতে পারেন বা জানতে পারেন, এতটুকু বলতে পারি, মানে এই এই ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি সহজ মনে হবে আপনাদের কাছে। এটা হচ্ছে সব থেকে আসল কথা, কারণ এই মডাল ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার না করতে পারার কারণে, প্র্যাকটিক্যাল ইউজ না জানার কারণে অনেক কথা বাংলায় আমাদের মুখে চলে আসে, বাট ইংলিশে আমরা বলতে পারি না। সো এটা জানতে হবে ভালোভাবে, এই হচ্ছে মেইন কথা। এরপর দেখেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। জাস্ট মডেলটা আগে আনলেই আমার কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। সো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়, অর্থাৎ কোশ্চেন গুলো তৈরি হয়। কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর বুক, আমাকে তোমার বইটা ধার দেবে। এটা আলাদা একটা স্ট্রাকচারের ভিতরে যায়। অর্থাৎ এই মডাল ভার্ব আবার মানে এই যে ক্যান বা কুড, এই কুড ভার্বটা রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা মডাল ভার্ব ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, এটা অনেক বৈচিত্র্যময়। অর্থাৎ প্রত্যেকটা মডেলের উপর আমাদের আবার আলাদা বা ডিটেলস ক্লাস আছে, সেখানে আমি এদের বিস্তারিত ব্যবহার বলবো। বাট আজকের এই ক্লাসটিতে জাস্ট মেইন যে মিনিংটা সেটা আপনারা জেনে রাখবেন। উইল ইউ ড্র আ পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। শ্যাল আই ডু ইট, আমি কি এটা করবো। সো এইভাবে এই সেন্টেন্স গুলো এখানে তৈরি হবে। এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বা দেখবেন। আমি একটু আপনাদেরকে বলি, এই যে মডাল ভার্ব গুলো আপনারা দেখছেন, এই প্রত্যেকটা মডাল ভার্বের, অর্থাৎ এই যে ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মেই সম্ভাবনা অর্থে, মাইট এটা পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়, এই যেগুলোই আপনারা দেখছেন। হ্যাঁ, এই এই প্রত্যেকটা মডেলের একটা ডিটেলস ব্যবহার আছে। যেমন মনে করেন এই জায়গাটাতে আমি যদি একটু আসি,
here you can see ইউজ অফ ক্যান ইন ডিটেইলস। দেখেন শুধুমাত্র ক্যান ভার্বের উপরে আলাদা একটা সেশন বা ক্লাস। সেটা কেমন, কি বলছে দেখেন, আমরা জানি কিন্তু ক্যান মানে পারা, কিন্তু এইটাকে আবার ডিটেলসে কিভাবে ব্যবহার করছে, যে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি প্রকাশ করে। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও অর্থাৎ কোনো জায়গায় থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায় কি, ক্যান হ্যাভ প্লাস পজিশন। এরপর দেখেন, যেমন ফার্স্ট স্ট্রাকচার যদি আমরা সেন্টেন্স তৈরি করি, অ্যাজ ইউজুয়াল আমরা ক্যানের ব্যবহার যেভাবে করে থাকি সেটাই হবে। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অর্থাৎ সাবজেক্ট দেন ক্যান, এরপর মেইন ভার্বের বেস ফর্ম। এরপর দেখেন এই যেটার কথা বলছিলাম, এই ক্যান, কুড এবং উড, এখানে তিনটা ভার্ব আছে। আবার বলছি, প্রত্যেকটা ভার্বের নিজস্ব মিনিং আছে। কি কি বলছি, ক্যান, কুড এবং উড, এরা নিজস্ব মিনিং ছাড়াও রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার অর্থে। এখানে ক্যান মূলত ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার হয়। কুড এবং উড মূলত ফর্মাল মিনিং ক্রিয়েট করে, যেখানে আপনা আপনি করে কথা বলতে হয় বা পলাইটলি কথা বলতে হয়, সেখানে কুড এবং উডের ব্যবহারটা হয়। যেমন ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তখন ক্যানের পরিবর্তে কুড বা উড যদি আপনি ব্যবহার করেন, আপনা আপনি করে সম্বোধন করতে হবে। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসতে পারো। মানে অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, শুধু পারো না, আপনি এইভাবেই কথাটা বলতে পারেন যে ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। এখন আপনি বলতে পারেন বসবে বলছেন, তাহলে তো আপনি উইলের ব্যবহার করতে পারেন, যে উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। ক্যানের ব্যবহার কেন করবো, এর মেইন রিজনটা হচ্ছে, দেখেন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এই ল্যাঙ্গুয়েজটা মূলত সিচুয়েশন অনুযায়ী কাজ করে। আপনি যাকে কথাটা বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, তাকে কথাটা কিভাবে বলছেন আপনার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে আপনি ক্যানের ব্যবহার করবেন না উইলের ব্যবহার করবেন। আপনি যদি বলেন যে আমার পাশে বসবে, উইল ইউ সিট বিসাইড মি, আর আপনি যদি বলেন তুমি কি একটু আমার পাশে বসবে, তখন আপনি উইল না ব্যবহার করে ইনস্টেড অফ উইল ইফ ইউ ইউজ ক্যান, ইট উইল বি মোর পারফেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। সো ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এই জায়গাটাতে আপনি যদি বলেন কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। কুড ইউ অর উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। উড ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবেন। কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমি কি বললাম, রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, এই তিনটা জায়গায় অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ক্যান, কুড এবং উডের ব্যবহার হয়। এই প্রত্যেকটা ভার্বের নিজস্ব মিনিং আছে। আমি আবার বলছি, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে অর্থাৎ পারতাম এরকম বোঝায়, আর উড এটা পাস্ট, যে হ্যাবিট, অর্থাৎ এখান সে করতাম, যেতাম, খেতাম, নিতাম, দিতাম, এই ধরনের একটা মিনিং প্রদান করে উড ভার্ব। কিন্তু এই তিনটা ভার্বই আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে। এরপর এখানে আরেকটা স্ট্রাকচার আছে দেখেন, ক্যান বি প্লাস নাউন, এখানে সাবজেক্ট, এরপরে ক্যান, এটা তো মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। এরপরে যে বিটা আছে, এই বিটা মূলত মেইন ভার্ব। আমি আপনাদের বি ভার্বের ব্যবহার দেখিয়েছি, আপনারা অবগত আছেন। এই বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। যদি এক্সটেনশনে পার্সন থাকে বা নাউন থাকে, তাহলে বি এর মানে থাকা, সরি হওয়া। আর যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। আমি বি ভার্বটা দেখিয়েছিলাম না ভালোভাবে, মনে আছে, বলছিলাম যে বি এর মিনিং কয়টা মূলত, বি ভার্বের মেইনলি কয়টা অর্থ,
দুইটা, রাইট। কয়টা? হওয়া। থাকা এবং হওয়া। হওয়া। যদি বি এর পর পার্সন থাকে তাহলে কি হবে? হওয়া। আর যদি প্লেস থাকে তাহলে কি হবে? থাকা। থাকা। থাকা, রাইট। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, আর, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিন, বাট বেস ফর্ম বা রুট ফর্মটা কি, মেইন ভার্বটা কি? বি। কি হবে? বি। বি। গুড। বি। তাহলে দেখেন, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। সে একজন ভালো শিক্ষক হতে পারে। আবার দেখেন, বি এর পরে পজিশন যখন বসে, যেমন হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। অর্থাৎ মনে রাখবেন, যে কোনো প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রিপোজিশন বসাতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। এরপর হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন। দেখেন, ক্যান বি মানে থাকা, এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে। কি বললাম? সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে। আর ক্যান হ্যাভ এর মানেও থাকা, বাট এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। ক্যান হ্যাভ মানে থাকা, কিন্তু এর মানে কি বললাম? সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে। যেমন, শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। ক্যান হ্যাভ প্লাস মানে ক্যানের পরে হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। কি বললাম? কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। তো এইভাবে আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে প্রত্যেকটা মডাল ভার্ব ইন ডিটেলসে শিখে যাব। অর্থাৎ ইউজ টু, শুড, মে, মাইট, মাস্ট, সবগুলো উড, সবগুলো মডাল, সেমি মডাল, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু, এগুলো আমরা এভাবে শিখতে থাকবো। আজকে আমি জাস্ট একটা কনসেপ্ট দিয়ে রাখলাম। এটা বই থেকে, আপনারা আমার লেখা যে বইটা আছে, ইভেন আমি তো পিডিএফ ফাইলও দিব, সো আপনারা একবার একটু হাইলাইট করবেন, পড়ে ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা, এর পাশাপাশি আমি আরেকটা জিনিস করাবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন করতে হবে, এবং সেগুলোকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস কোশ্চেন, মানে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে একটা পার্টিকুলার সেন্টেন্স থেকে। আমি আপনাদের 500 এক্সাম্পল অফ টেন্স এর একটা ফাইল দিয়েছিলাম। আমি বলছিলাম যে আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, বাট প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি না। আপনি বাংলায় একটা কথা ভাবছেন, একজনের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাচ্ছেন, তখন আপনি ধরতে পারেন না যে এটা ঠিক কোন টেন্সের ভিতর হবে, টাইমিংটা কেমন হবে। এই প্রবলেমটা কিন্তু আমাদের হয়। কিন্তু যদি ওই ফাইলটা আপনি প্র্যাকটিস করতে পারবেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন। সেখানে বাংলা প্লাস ইংলিশ এক্সাম্পল আছে, প্রত্যেকটা টেন্সের আন্ডারে 50টা, 60টা, 100টা করে এক্সাম্পল আছে, প্রায় 500টার মতো এক্সাম্পল সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওই ফাইলটা কি আপনারা কেউ প্র্যাকটিস করেছেন? আমরা শুধু টেন্সের স্ট্রাকচার পড়ে বসে থাকি, প্র্যাকটিক্যালি চর্চা করি না বা প্র্যাকটিস করি না। ওইটা কেউ করেছেন প্র্যাকটিস? বলেন তো একটু, সত্যি কথা বলেন। জি স্যার, প্রেজেন্ট সার্ভিস। কোনটা করছেন? দেখেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনারা যদি কাজ না করেন, আপনারা পিছায় পড়বেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমি বারবার বলছি, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে শিখাচ্ছি, আমি আপনার টিচার। দিস ইজ আ পজিটিভ ভার্ব। পজিটিভ বোঝেন? পজিটিভ ভার্বের একটা ক্লাস আপনাদেরকে হয়তো আমি দেখিয়েছিলাম আমার ওই অ্যাডভান্স ব্যাচের সঙ্গে। মানে কি? আরেকজনকে শেখানো। তো শিখবে কাজটা কার? শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। কার ব্রেন দিয়ে আইডিয়া আসবে? আপনার ব্রেন দিয়ে। কার কার হাত দিয়ে লিখবেন? আমার হাত দিয়ে? আপনার হাত দিয়ে। আমি কি করতে পারি? আই ক্যান জাস্ট গিভ ইউ আ গাইডলাইন, আই ক্যান জাস্ট গিভ ইউ সাম স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক, বাট ইউ হ্যাভ টু ফলো ইট, নট মাইন। হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? আপনি যদি কাজ না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি চর্চা না করেন, আপনি পিছায় পড়বেন, আপনি এগোতে পারবেন না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, মাইন্ড ইট। বুঝতে পারছেন কি বললাম? এখন এইটার পাশাপাশি আমি আপনাদের এই হোমওয়ার্ক গুলো দিব। দেখা যাচ্ছে স্ক্রিন, দেখতে পাচ্ছেন? রেসপন্স করবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি এখানে স্যার। দেখেন দেওয়া আছে জি স্যার, দেখতে পাচ্ছি। হোমওয়ার্ক, সেন্টেন্স ট্রান্সলেশন 1 to 20। এই সেন্টেন্স গুলো আমরা শুধু ট্রান্সলেট করব, এবং ট্রান্সলেট করার পাশাপাশি কিভাবে নেগেটিভ
ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, সেগুলো আমরা দেখবো। অর্থাৎ আমাদের যে মেইন ক্লাস সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ভিতর আমরা এখন প্রবেশ করেছি। এই মডাল ভার্ব একদিনে শেষ করতে গেলে হবে না, তাহলে গুলিয়ে ফেলবেন। আমরা অল্প অল্প করে শিখবো, বাট এইটার পাশাপাশি আমি আপনাদের এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করাবো। এবং এইটা ওই যে 500 এক্সাম্পল বলছি, ওর ভিতরেই মানে ওগুলোর থেকেই আমি আলাদা করে জাস্ট বাংলাটা এখানে রেখেছি যাতে করে এক্সারসাইজ করতে পারেন আপনারা। মানে ওইটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা এটা পারবেন। এই সেন্টেন্স গুলোর ইংলিশ ওর ভিতরেই দেওয়া আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি। जी सर। जी सर। তাহলে দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করি বলেন তো? The sun rises in the east. আচ্ছা, আমরা বলি যে দ্য সান রাইজেস। এই রাইজেসটা কেন বলি? Third person singular দেখে sir। সিঙ্গুলার। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং শুধুমাত্র আগে এটা বুঝতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, অন্য কোনো টেন্সে না। কিন্তু কোনো পাস্ট টেন্সে, কোনো পারফেক্ট টেন্সে, অন্য কোনো টেন্সে হয় না। কোথায় হয় বলেন? শুধুমাত্র Sure, third person। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আচ্ছা, এখন আমি যদি বলি যে সূর্য কি পূর্ব দিকে ওঠে, আমরা শুধু একটা সেন্টেন্স করে বসে থাকবো না, আমাদের সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম না করতে পারলে আমরা কখনো ইংলিশে ফ্লুয়েন্ট এন্ড এক্সপার্ট হতে পারবো না। ট্রান্সফর্ম করতে হবে। তাহলে সূর্য কি, Does the sun rise in the east? Yes sir। থ্যাংক ইউ। অর্থাৎ আমার এখানে ডাজ এর ব্যবহার হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে কি দ্য সান, এরপর রাইজেস, ওই ই এস আর থাকবে না, ওটা আমার রাইজ হয়ে যাবে। ডাজ দ্য সান রাইজ, বারবার এক নম্বর। হ্যাঁ, ইন দ্য ইস্ট। হ্যাঁ, সূর্য কি পূর্ব দিকে ওঠে? ডাজ ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। বা আমি যদি নেগেটিভ করি, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে না, জাস্ট নেগেটিভ, কোনো ইন্টারোগেটিভ না, সূর্য পূর্ব দিকে ওঠে না, তাহলে কি হবে? Sun does not rise in দ্য the সান east. ডাজ নট, কি হবে? দ্য সান, এইটা শিখতে হবে, এই Right, প্র্যাকটিসটা in করতে the- হবে। ডাজেন্ট রাইজ ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে না। তাহলে আমরা একটা অ্যাফার্মেটিভ করলাম, একটা নেগেটিভ করলাম, একটা ইন্ট্রোগেটিভ করলাম। দেখেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর একটা বলা হয় ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর ডাবল ইউএস ওয়ার্ড যদি অ্যাড করা হয় তার আগে, তাহলে ইনফরমেটিভ কোশ্চেন বলে বা ডাবল ইউএস কোশ্চেন বলে। অর্থাৎ সেখানে আমাদের একটা ডিটেলসে অ্যান্সার দিতে হয়। তাহলে দেখেন, পাখিরা আকাশে ওড়ে, এই বাক্যটা আমি ইংলিশে কিভাবে বলতে পারি? এটা কোন টেন্স? Birds The bird হুম, fly the sky। বার্ডস ফ্লাই, fly in the sky. Fly in the sky। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। ঠিক আছে, পাখিরা আকাশে ওড়ে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই পাখিরা আকাশে ওড়ে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি যদি বলি পাখিরা আকাশে ওড়ে না, তাহলে কি হবে? The birds The bird fly in the does sky. না, এখানে ডাস হবে না, এখানে ডাস হবে না। এখানে ডাস কেন হবে না বলেন তো? এটা প্লুরাল আছে স্যার, এর জন্য। এখানে সাবজেক্ট প্লুরাল, এখানে সাবজেক্ট কি প্লুরাল, থার্ড পারসন বাট প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে। তাহলে দ্য বার্ডস কি হবে? ডোন্ট ফ্লাই, কি হবে? ডোন্ট Don't fly. ফ্লাই ইন দা স্কাই। তাহলে আহ পাখিরা কি আকাশে ওড়ে? পাখিরা কি আকাশে ওড়ে? তাহলে আমার ইংলিশটা কি হবে? The bird. The bird fly in the sky. Do the birds fly in the sky? এই মিউট করেন। অন্যরা একটু মিউট রাখেন প্লিজ। ওকে, তাহলে বোঝার চেষ্টা করেন, আমি যে কথাটা বলছি খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, সো এখানে ডাজ দেওয়া দা দেওয়া লাগবে না। আপনি যদি নির্দিষ্ট করে না বোঝান তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট বার্ডস বলতে পারেন। ঠিক আছে, সো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে বার্ডস ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই। এরপর আমি কি বলছি? যে যে পাখিরা কি আকাশে ওড়ে? হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা সেটা থাক, আমি আর ওটা লিখবো না। ওটা 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 আমরা বাদ দিয়ে আমরা পরের গুলো করবো। মানে অন্যান্য যে সেন্টেন্স গুলো আছে সেইখান থেকেও নেগেটিভ ইন্টারোগেটিভ করার চেষ্টা করবো। যেমন গোলাপের গন্ধ মিষ্টি, এই যে বাক্যটা,
এইটা আপনি The কিভাবে scent ট্রান্সলেট করবেন? of gulab, the scent of rose is sweet. এটা হচ্ছে সেন্ট না বলে আপনি স্মেল বলতে পারেন, স্মেল। ঠিক আছে, দ্য স্মেল অফ আচ্ছা। রোজ কি বলতে পারেন বলে? The smell of rose. হুম, The smell of rose. তাহলে দেখেন দ্য স্মেল অফ রোজ, অফ রোজ ইজ সুইট, ইজ সুইট, দ্য স্মেল অফ রোজ ইজ সুইট। এখন এখানে ভার্বটা হচ্ছে ইজ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হবে? এখানে ভার্বটা হচ্ছে ইজ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হবে বলেন তো আপনারা? The rose smells sweet. হ্যাঁ, তো এটা এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এখানে আমরা তো জানি অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, কিন্তু কেন এটা? এখানে মেইন ভার্ব। রাইট, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইজ এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, অর্থাৎ অ্যাম ইজ আর, আমি এটা বি ভার্বের ক্লাসে দেখিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বসতে পারে, ইভেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসতে পারে। ঠিক আছে, এটা বলছিলাম না? আচ্ছা, এবার একটা কন্টিনিউয়াস টেন্স আমরা দেখি। এগুলো আপনারা করবেন, আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন, মা একটি গল্প বলছে, তাহলে এটার ইংলিশ কি? মা একটি গল্প বলছে, ইংলিশ কি? Mother have told a না, story. এটা প্রেজেন্ট পারফেক্ট না, টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করেন। বলছে লেখা আছে, বলেছে না। কি আছে? বলছে। The mother is the story. বলছে, তাহলে কি হবে? মাদার Mother is telling, is story. telling a story। Story. মা একটি গল্প বলছে, মাদার ইজ টেলিং আ স্টোরি। এইটা থেকে আমি যদি 12টা টেন্সকে 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চাই, আমি কি করতে পারবো? এই একটা সেন্টেন্সকে আমি যদি 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে কি এটা সম্ভব? যেমন দেখেন কিভাবে সম্ভব। আমি যদি বলি মা গল্প বলছে না, তাহলে মাদার ইজেন্ট অর্থাৎ ইজ নট টেলিং, mother isn't telling a story, mother isn't telling a story। মা গল্প বলছে না। এবার আমি যদি বলি মা কি একটি গল্প বলছে, মা কি একটি গল্প বলছে, তাহলে ইজ মাদার, অর্থাৎ আমার অক্সিলারি ভার্বটা আগে আসবে, ইজ মাদার, এরপরে কি? টেলিং আ স্টোরি, ইজ মাদার টেলিং আ স্টোরি। এবার আমি যদি বলি মা কি একটি গল্প বলছে না, মা কি একটি গল্প বলছে না, এটাকে এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। ইজেন্ট মাদার, হ্যাঁ, ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। মা কি একটি গল্প বলছে না, ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি, মা কি একটি গল্প বলছে না। এবার মা কখন একটি গল্প বলছে, মা কখন একটি গল্প বলছে, তাহলে আমার হবে ওয়েন। When is হ্যাঁ, mother telling আমি a যদি বলি story? মা কোথায় একটি গল্প বলছে, হোয়ার, মা কিভাবে Where একটি is গল্প mother বলছে, telling a story? হাউ, মা কেন একটি গল্প বলছে, হোয়াই। এইভাবে Why? ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করলে কি হবে? ইনফরমেটিভ কোশ্চেন হবে। তো ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমার তৈরি হয়। তাহলে বোঝেন, আমি যদি এই সেন্টেন্সটা আমি ব্যবহার করি, সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড আপনার প্রয়োজন সেইভাবে আপনি সেন্টেন্স গুলো লিখবেন। তার মানে কি? যেমন হোয়েন ইজ মাদার টেলিং আ স্টোরি, মা কখন একটি গল্প বলছে, হোয়েন ইজ মাদার টেলিং আ স্টোরি। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এই অর্ডারটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমরা অনেকেই সেন্টেন্স তৈরি করতে পারি বাট কোশ্চেন তৈরি করতে পারি না। ওয়ার ইজ মাদার টেলিং আ স্টোরি, মা কোথায় একটি গল্প বলছে, ওয়ার ইজ মাদার টেলিং আ স্টোরি। হাউ ইজ মাদার টেলিং আ স্টোরি, স্টোরি, হাউ ইজ মাদার টেলিং আ স্টোরি। মা কিভাবে একটি গল্প বলছে, মা কিভাবে একটি গল্প বলছে, হাউ ইজ মাদার টেলিং আ স্টোরি। মা কেন একটি গল্প বলছে, ওয়াই ইজ মাদার টেলিং আ স্টোরি, ওয়াই ইজ মাদার টেলিং আ স্টোরি। এবার মা মা কখন একটি গল্প বলছে না, হোয়েন ইজেন্ট মাদার When isn't টেলিং আ mother স্টোরি। telling a story? মা কোথায় একটি গল্প বলছে না, কোথায় মা গল্প বলছে না, তাহলে ওয়ার ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। মা কিভাবে একটি গল্প বলছে না, হাউ ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। মা কেন একটি গল্প বলছে না, কি হবে? ওয়াই ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। এর মানে কি, বাংলা কি? মা কেন একটি গল্প বলছে না, ওয়াই ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। বাংলা কি? মা কেন একটি গল্প বলছে না, ওয়াই ইজেন্ট মাদার টেলিং আ স্টোরি। মা কেন একটি গল্প বলছে না। কথা ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের কয়টা সেন্টেন্স হলো। এই একটা সেন্টেন্স থেকে টোটাল সেন্টেন্স আমার দাঁড়ালো 12টা।
এটা এটা ওই 4 থেকে হয়েছে, মানে আপনি আগের গুলো বাদ দেন। তো টোটাল হচ্ছে এখানে 12টা সেন্টেন্স হচ্ছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, হ্যাঁ টোটাল 12টা সেন্টেন্স। সো এইভাবে এই ট্রান্সফরমেশনটা আমার শিখতে হবে। তাহলে দেখেন, কুকুরটি ঘেউ ঘেউ করছে, ঘেউ ঘেউ করা ইংরেজি কি জানেন? Dog is barking. বার্কিং। বার্কিং মানে ঘেউ ঘেউ করা বা ডাকা, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকে একজন বলছেন না যে মাদার হ্যাভ টোল্ড আ স্টোরি, এই যে এই জিনিসটা বলছেন, বলছে মানে বলিতেছে, বলিতেছেন, বলছেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি বলেছে, এ দিলে কি হবে স্যার? এ তাহলে দিলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, সে দিলে কি হবে? সে না। সো একটা পার্থক্য আছে, সে হচ্ছে ডিসক্রাইব করা বোঝায়, বর্ণনা করা বোঝায়। পার্টিকুলার কোনো পার্সন যখন কোনো কিছু বলে তখন আপনার টেল বলতে হয়, এবং পার্টিকুলার কোনো পার্সনকে যখন ইন্ডিকেট করে বলে তখন টেলের ব্যবহার হয়। আর সে এর ব্যবহারটা হয় যখন ডেসক্রিপটিভ কোনো কিছু হয়, হি সেইজ অ্যাবাউট দ্যাট ম্যাটার বা থিংস, অর্থাৎ ডেসক্রিপটিভ কোনো কিছু বা একসাথে অনেকজনকে উদ্দেশ্য করে যখন বলা হয়। এগুলোর উপর আলাদা সেকশন আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো তাহলে কি বলছি, কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান করছে, তাহলে ইংরেজি কি হবে? তুলি ইজ সিঙ্গিং আ সং। কি হবে? ইজ সিঙ্গিং আ সং। আচ্ছা, আমি একটি পাখি দেখিতেছি। দেখেন এইখানে আমরা আমরা বলছি যে আই অ্যাম সিং এ বার্ড, এটা আপনারা ওই বাক্যেও দেখতে পারবেন। বাট এই দেখা, এটা একটা স্টেটিভ ভার্ব, এখানে সিং এর ব্যবহার করা যায় না। এই ধরনের সেন্টেন্স গুলো, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো ডাইনামিক না, স্টেটিভ। ডাইনামিক মানে কি? চলনশীল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে তাদের কাজ দেখা যায়, গতিশীল। হ্যাঁ, যেমন আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, খাচ্ছি। সে স্কুলে যাচ্ছে, এটা একটা অ্যাকশন দেয়। বাট কিছু কিছু ভার্ব আছে যেগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, কারণ ওই ধরনের কোনো গতিশীলতা থাকে না, কোনো অ্যাকশন দেয় না। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একটা গাছে পাখি দেখছেন, একটা পাখি বসে আছে, আপনার সাথে একটা ফ্রেন্ড আছে, আপনি তাকে বলছেন দেখো খুব সুন্দর একটা পাখি দেখছি। আপনি তো আপনার জায়গায় আছেন, পাখি গাছের ডালে আছে, আপনি কি আপনার চোখ নিয়ে দৌড়াচ্ছেন? আপনি কি ইনস্ট্যান্টলি কোনো কাজ করতেছেন? সেই কাজ কি দেখা যাচ্ছে? না। সো এই জন্য এখানে কি হচ্ছে, ওইটা আমার এরকম বলতে হয়, আই সি আ বার্ড, নট আই এম সিং আ বার্ড, আই সি আ বার্ড। আমি যদি বলি আমি তোমাকে অনুভব করতেছি, আমার তোমাকে খুব মনে পড়তেছে, আমরা বলি না? তো বাংলায় এটা কন্টিনিউয়াস টেন্স, বাট ইংলিশে আপনি এরকম বলতে পারবেন না যে আই এম ফিলিং ইউ, ইউ হ্যাভ টু সে আই ফিল ইউ। আই ফিল ইউ। আমরা বলি না আমি তোমাকে ভালোবাসি, কেউ কি বলে ভালোবাসতেছি? আই এম লাভিং ইউ বলে না, ভালোবাসা মনের একটা অনুভূতি। সো আই লাভ ইউ, আপনি যদি বলেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই উইল লাভ ইউ, ভালোবাসবো, বাট আই এম লাভিং, এরকম হয় না। অর্থাৎ বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও, বাংলায় মনে হলেও যেটা কন্টিনিউয়াস, ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হয় কিছু কিছু ভার্ব। যেমন এই যে সিম, লুক, বিকাম, অ্যাপিয়ার, সি, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, বিলিভ, এক্সপেক্ট, থিঙ্ক, এই ধরনের কিছু ভার্ব যেগুলো কন্টিনিউয়াস টেন্স ওইভাবে লেখা যায় না, বাট রিটেন ইংলিশে এটা ধরা হয়। স্পিকিং এর ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে, কারণ স্পিকিং এ অতটা গ্রামার মেনটেন করা হয় না, যদিও ব্যবহার করে এটা অতটা মেজর মিস্টেকের ভিতরে যায় না। ফর এক্সাম্পল, আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং ইউ, আমি তোমাকে ভাবতেছি, বাট ইটস রং গ্রামাটিক্যালি। ইউ হ্যাভ টু সে আই থিঙ্ক ইউ, আর আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল, আমি তোমার আগমন প্রত্যাশা করছি। আচ্ছা, যাই হোক, রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ, এইগুলো সব কন্টিনিউয়াস। এইগুলো হচ্ছে আবার পারফেক্ট টেন্স। যেমন সে একটি ছবি এঁকেছে, এখানে লেখা আছে স্ত্রী, মানে এখানে শি এর ব্যবহার He করতে হবে। has drawn. রাইট, He has থ্যাংক drawn a ইউ। তাহলে picture. আমার কি হবে এটা? শি হ্যাজ ড্রন আ পিকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কেমন? কোন একটা কাজ কেউ করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, পড়েছে, এগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, তার ফলটা বা তার রিয়েকশনটা এখনো আছে, সেটাকে আমরা কোন টেন্স বলি? সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যদি আমি নেগেটিভ করি, সে ছবি আঁকেনি, তাহলে শি হ্যাজেন্ট, অর্থাৎ হ্যাজ নট, শি হ্যাজন্ট drawn a picture, drawn a picture। হ্যাঁ, সে একটি ছবি আঁকেনি, তাহলে সে কি একটি ছবি এঁকেছে? সে কি একটি ছবি এঁকেছে? হ্যাজ শি drawn a picture, has she drawn a picture? সে কি একটি ছবি এঁকেছে? হ্যাজ শি ড্রন আ পিকচার, সে কি একটি ছবি আঁকেনি? তখন হ্যাজেন্ট শি ড্রন আ পিকচার, সে কি একটি ছবি আঁকেনি? হ্যাজেন্ট শি ড্রন আ পিকচার, হ্যাজেন্ট শি ড্রন আ পিকচার, সে কি একটি ছবি আঁকেনি? হ্যাজেন্ট শি
drawn a picture, সে কোথায় একটি ছবি এঁকেছে। তাহলে এইখানে আপনি বলেন যে where has she drawn a picture, সে কখন একটি ছবি এঁকেছে। when has she drawn a picture, সে কিভাবে একটি ছবি এঁকেছে। how has she drawn a picture, সে কেন একটি ছবি এঁকেছে। why has she drawn a picture, সো অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইমেজ ওয়ার্ড প্রয়োজন হবে সেটা আপনি ইউজ করবেন। সো এইভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখতে হবে, তাহলে দ্রুত এগুলোকে আমরা আমাদের কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, where hasn't she drawn a picture, সে কোথায় ছবি আঁকেনি। when hasn't she drawn a picture, সে কখন ছবি আঁকেনি। how hasn't she drawn a picture, সে কিভাবে ছবি আঁকেনি। why hasn't she drawn a picture, সে কেন ছবি আঁকেনি। সেইভাবে আমাদের করতে হবে, বলেন কি কথা। স্যার নেগেটিভ ইন্টারপ্রিটেড করলে ভার্বটা চেঞ্জ হওয়ার কথা না, কিসের না, ড্রপ হবে না। Do you want for না, potential? এসব টেন্সে হয় না, এটা শুধুমাত্র ওই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, এসব জায়গায় হয় না। ঠিক আছে, মনে থাকবে এইসব জায়গায় মেইন ভার্ব V3 ফর্মেই থাকবে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। যদি ডাজ বসানো হয় তাহলে আর থার্ড পারসন ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। যদি ডিড বসানো হয় তাহলে আর পাস্ট ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন হি ড্রিউ আ পিকচার, হি ডিডন্ট ড্র এ পিকচার। হ্যাঁ, হি ড্রস আ পিকচার, হি ডাজন্ট ড্র এ পিকচার। এটা কোথায় হয় বললাম, বলেন তো। প্রেজেন্ট ইনডিফিনিট এবং Present indefinite, পাস্ট past ইনডিফিনিট, indefinite. অন্য কোথাও না, অন্য কোনো টেন্সে না, শুধুমাত্র এই দুইটা টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে এগুলো আপনারা করতে পারবেন না, এই সেন্টেন্স গুলো কিন্তু ট্রান্সলেট করতে হবে। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস, সেই স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক। তাহলে আমি বই কিনিনি, আই হ্যাভ নট বট আ বুক। আই হ্যাভ নট, আমি কি বই কিনেছি, হ্যাভ আই বট আ বুক। এখানে কিন্তু মেইন ভার্বের ফরম্যাট চেঞ্জ হবে না। ঠিক আছে, হ্যাভ আই বট আ বুক, আমি কি বই কিনিনি, হ্যাভেন্ট আই বট আ বুক। এরকম ভাবে আপনাকে সেন্টেন্স গুলো করতে হবে। ওকে, বোঝার বোঝার চেষ্টা করেন। এই সেন্টেন্স গুলো খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ, নিজেরা করার চেষ্টা করবেন। আমরা তাকে সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড হিম। তারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্নড হোম। মা খাবার রান্না করেছেন, মা খাবার রান্না করেছেন। তাহলে আমাদের এখানে কি হবে, মাদার, বলেন তো কি হবে, কে কেমন পারে। Has হ্যাঁ, এখানে হ্যাজ হবে, হ্যাজ। মাদার হ্যাজ কুক ফুড, মা খাবার রান্না করেছে। তাহলে মা খাবার রান্না করেনি, মাদার হ্যাজেন্ট, অর্থাৎ হ্যাজ নট, মাদার হ্যাজ নট কুক ফুড। আমরা শুধু স্ট্রাকচার শিখবো না, আমরা যদি সেন্টেন্স গুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করতে পারি, প্র্যাকটিক্যালি চর্চা না করতে পারি, তাহলে কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে পারফেক্টলি প্রফেশনালি শিখতে পারবো না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল চর্চাটা আমাদের জন্য খুব দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, বোঝার চেষ্টা করেন। মা কি খাবার রান্না করেছে, কি হবে, হ্যাজ মাদার কুকড ফুড। মা কি খাবার রান্না করেছেন, হ্যাজ মাদার কুকড ফুড। মা কি খাবার রান্না করেনি, হ্যাজেন্ট মাদার, হ্যাজেন্ট মাদার কুকড ফুড। মা কি খাবার রান্না করেনি, হ্যাজেন্ট মাদার কুকড ফুড। মা কোথায় খাবার রান্না করেছে, ওয়ার হ্যাজ মাদার কুকড ফুড। মা কখন খাবার রান্না করেছেন, তাহলে কি হবে, when has mother cooked food। এইভাবে আমি যে সেন্টেন্সই বলি না কেন, আমি সেটা যেন ট্রান্সলেট করতে পারি। তাহলে বলেন তো, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মিউট রাখেন, আগে আমার কথা শেষ করতে দিন। কথার ভিতরে আপনার প্রশ্ন করলে হবে, আমি তো সময় দিব কোশ্চেন করার জন্য। সো দেখেন, তাহলে আমি যদি এখন আপনাদেরকে কোশ্চেন করি কয়েকটা, যে তারা কখন স্কুলে গিয়েছে, বলেন তো ইংলিশ কি হবে, একসাথে বলেন। তারা কখন স্কুলে গিয়েছে, আমার ইংলিশ কি হতে পারে, বলেন। দেখছেন, পারছেন না, কারণ আপনারা টেন্স ধরতে পারেননি। তারা কখন স্কুলে গিয়েছে, when have they gone to school, repeat after me, when have they gone to school। তারা কখন স্কুলে গিয়েছে, বলেন কি হবে, when have they gone to school। তাহলে তারা কখন বাড়ি ফিরেছে, কি হবে, তারা কখন বাড়ি ফিরেছে, বলেন আমার সঙ্গে, তারা কখন বাড়ি ফিরেছে। They come back. What have they come back? when have they come back, came না,
কাম এর পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল আবার কাম, সো কাম ব্যাক অথবা রিটার্নড। হোয়েন হ্যাভ দে রিটার্নড হোম, তারা কখন বাড়ি ফিরেছে। হোয়েন হ্যাভ দে রিটার্নড হোম, হোয়েন হ্যাভ দে রিটার্নড হোম। তুমি কি গতকাল একটি বই কিনেছিলে? বলেন তো ইংলিশ কি হবে? তুমি কি গতকাল একটি বই কিনেছিলে? টেন্স ধরেন, টেন্স বোঝেন? তুমি কি গতকাল একটি বই কিনেছিলে? Did you bought a book yesterday? ডিড ইউ বট হয় না, দেখেন আমি যদি বলি তুমি কি বই কিনেছো তাহলে হ্যাভ ইউ বট। আমি বলছি তুমি কি কিনেছিলে, বাংলায় যদি ল বা লাম থাকে তাহলে আমার ডিড এর ব্যবহার অর্থাৎ পাস্ট টেন্স হয়। আর ডিড ইউ বট কখনো হয় না। ডিড কি পাস্ট ফর্মের ভার্ব, ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। সো ডিড ইউ বাই, ডিড ইউ বাই আ বুক ইয়েস্টারডে, রিপিট আফটার মি, ডিড ইউ বাই আ বুক ইয়েস্টারডে, ডিড ইউ বাই আ বুক ইয়েস্টারডে। এখন আপনি বলেন যে হ্যাঁ আমি আমি গতকাল সন্ধ্যায় বাজার থেকে একটি বই কিনেছিলাম। বলেন তো ইংলিশ কি? আমি গতকাল সন্ধ্যায় বাজার থেকে একটি বই কিনেছিলাম। বলেন তো ইংলিশ কি হবে? আমি আমি গতকাল সন্ধ্যায়, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, আই বট আ বুক ফ্রম মার্কেট ইয়েস্টারডে ইভিনিং, আই বট আ বুক ফ্রম মার্কেট ইয়েস্টারডে ইভিনিং। আমি গতকাল সন্ধ্যায় বাজার থেকে একটা বই কিনেছিলাম। তুমি কি এখন বইটা পড়বে? বলেন তো ইংলিশ কি? তুমি কি এখন বইটা পড়বে? Will you read the book now? থ্যাংক ইউ সো মাচ। উইল ইউ রিড দ্য বুক, উইল ইউ রিড দ্য বুক নাও? তুমি কি এখন বইটা পড়বে? না, আমি আগামীকাল বইটা পড়বো। কি হবে? আমি আগামীকাল No, বইটা, I will read the book tomorrow. আই উইল, Read the book tomorrow. আই উইল রিড দ্য বুক টুমরো। ওকে, Oh, I will সো read the book. গুড। বইটা পড়ার পর কি তুমি আমাকে দিতে পারবে? রিপিট আফটার মি, বইটা পড়ার পর কি তুমি আমাকে দিতে পারবে? এই যে বইটা পড়ার পর, এটাকে বলা হয় একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। অর্থাৎ আফটার রিডিং দিস বুক, আফটার রিডিং দিস বুক। এবার তুমি কি আমাকে দিতে পারবে, এটার ইংলিশ কি? Can you give the book? আচ্ছা, ক্যান ইউ গিভ, ক্যান ইউ গিভ মি দ্য বুক আপনি বলতে পারেন, বাট এটার থেকে একটা পারফেক্ট স্ট্রাকচার আছে। উইল ইউ বি এইবল টু গিভ, উইল ইউ বি এইবল, উইল বি এইবল কোনো কিছু দিতে সক্ষম হওয়া বা পারা। অর্থাৎ ইউ ক্যান সে, রিপিট আফটার মি, আফটার রিডিং দিস বুক উইল ইউ বি এইবল টু গিভ মি, আফটার রিডিং দিস বুক উইল ইউ বি এইবল টু গিভ মি, আফটার রিডিং দিস বুক উইল ইউ বি এইবল টু গিভ মি। হ্যাঁ, আমি বইটা পড়ার পর তোমাকে দিব। তাহলে ইংলিশ কি হবে? আমি বইটা পড়ার পর, উইল ইউ বি এইবল টু, এখানে মেইন ভার্ব হচ্ছে বি, হওয়া, পারা, সক্ষম হওয়া। ঠিক আছে, উইল না বি। আর এইবল এরপরে টু গিভ, এই টু গিভ হচ্ছে আমার ইনফিনিটিভ, টু প্লাস বি অন নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে এর পরেরটা কি বললাম? যে বইটা পড়ার পর আমি তোমাকে দিব, ইংলিশ কি হবে? I will be able to give you. I will able to give you. I will give you, I will give you after reading this book. Or you can also say that after reading this book, I will give you. Okay. এরপর আমি যদি একটা কথা বলি, আপনি বলেন তো ইংলিশ কি হতে পারে? বই থেকে বা বইটা পড়ে তুমি কি শিখেছো আমাকে জানাবে কিন্তু। বইটা পড়ে তুমি কি শিখেছো আমাকে জানাবে কিন্তু। বলেন তো ইংলিশ কি হতে পারে? বইটা পড়ে তুমি কি শিখেছো আমাকে জানাবে কিন্তু। So, by reading book, you will inform me. Inform me what you learn from the book. You can say that, right? You can say that, please inform me, what have you learned, what have you learned from this book? Please inform me, please inform me, what have you learned from this book? Or you can also say that, you can also say that, let me know, let me know that what have you learned from this book?
লেট মি নো আর ইনফর্ম মি, দুইটার ভিতরে পার্থক্য নেই। কেন? ইনফর্ম হচ্ছে নো এর পজিটিভ ফর্ম, বাট আপনি যদি না জানেন যে ইনফর্ম মানে অন্যকে জানানো, তাহলে আপনাকে নো দিয়ে করতে হবে। যখন ওই নো দিয়েই করবেন তখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট পজিটিভের সাহায্য নিতে হবে। সেটা কি? ওই লেট। আপনারা কেউ করেছিলেন? পজিটিভ ভার্বের একটা ক্লাস নিয়েছিলাম একদিন, হ্যাঁ স্যার দেখিয়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে এই কথাগুলো বলা যায়। তো আমরা আমাদের মডাল ভার্বের পাশাপাশি প্রতিদিন এই যে সেন্টেন্স গুলো দেখালাম এটা প্র্যাকটিস করব, এবং মুখে মুখেও আমি 10 মিনিট টাইম রাখবো যাতে করে এই প্র্যাকটিসটা আপনাদেরকে আমি করাতে পারি। আমার কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার যে কথাটা বললাম? এইভাবে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করব, এবং এই বিষয়গুলো আমরা যদি ভালোভাবে কভার করতে পারি, এগোতে পারি সুন্দরভাবে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এইখান থেকেই ওই যে মেইন স্পিকিং, প্রেজেন্টেশন, কনভারসেশন সলভিং সবকিছুই আমরা করব। বাট আপনাদের আমার সাথে রেসপন্স করতে হবে, আমি যেভাবে এগোই যেভাবে যাচ্ছি সেভাবে কোঅপারেট করতে হবে। আই হোপ ইউ উইল বি এবল টু এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। ঠিক আছে? সো দ্যাটস অল ফর স্যার একটা টুডে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, কি করছেন? স্যার একটা সেন্টেন্স স্যার লেখা হয়েছিল স্যার, আমি একটু কনফিউশন আছি এই জন্য জিজ্ঞাসা করা। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, স্যার প্লুরাল নাউনের পূর্বে কি স্যার দা হয় কি? এটা 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 জন্য কি এটা দা আছে? এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। এ এন্ড দি নিয়ে কনফিউশন করা বা জটিলতা তৈরি করার মতো কোনো কিছুই নেই। যদি আপনি ওই যে পাখিগুলোর কথা বলছেন নির্দিষ্ট করে বোঝান, দা বসান। যদি না বসান, বসাবেন না। যদি না নির্দিষ্ট করে বোঝান তাহলে বসাবেন না। এটা ডিপেন্ড করে, বুঝতে পারছেন? আর প্লুরাল হোক সিঙ্গুলার হোক, দা বসতে পারে নাম্বারের আগে। ঠিক আছে? দা বসতে পারে, এটা হচ্ছে বিষয়। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। আমাদের আমার কি কোশ্চেন, homework হ্যাভ নো এবং হ্যাভ নট এর ব্যবহার, হ্যাভ নো কোথায় বলবো আর হ্যাভ নট কোথায় বসবো? আপনাদের হোমওয়ার্ক এই ফাইলের ভিতরেই থাকবে, হোমওয়ার্ক এই ফাইলের ভিতরেই থাকবে, এখান থেকেই দেখে নেবেন। আচ্ছা, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব, এই হচ্ছে পার্থক্য। এগুলো আপনি বুঝবেন যখন আমি ওই কমন মিস্টেকের ক্লাস নিব তখন। অর্থাৎ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস টপিক, অর্থাৎ আমার কোনো ধারণা নেই এই টপিক সম্পর্কে। আই হ্যাভ নো আইডিয়া, এই নো যদি বসাই তারপরে আমি কি বসাচ্ছি? তারপরে আমি বসাচ্ছি একটা নাউন। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে সেই ওয়ার্ডটা কি? অ্যাজেক্টিভ। এই জন্য আমি বলছি নো কি? অ্যাজেক্টিভ। এরপর নাউন বসা, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস টপিক। আই হ্যাভ নট, আই হ্যাভ নট লার্ন ইংলিশ, বা আমি যদি এখানেও বলি যে আই হ্যাভ নট, তখন আর ওই আইডিয়া বসানো যায় না, ওর আগে একটা ডিটারমিনার বসাতে হয়। যেমন আই হ্যাভ নট এনি আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার, এই যে এনি বসালাম না, এই এনিটা কি? একটা ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা অ্যাডজেক্টিভ, ওইটাকে মডিফাই করছে ওই নট শব্দটা। এই জন্য নট শব্দটা অ্যাডভার্ব, নো শব্দটা অ্যাডজেক্টিভ। নোটা ডিরেক্টলি নাউনকে মডিফাই করে, নট ডিরেক্টলি নাউনকে মডিফাই করতে পারে না। এগুলোর ভিতরে যেসব পার্থক্য আছে দেখেন, আমার কাছে নেই এমন কোনো অ্যান্সার নেই, আমি সবকিছুর উত্তর দিতে পারবো, আপনি যেটা কোশ্চেন করবেন আমি সেভাবেই শিখে আসছি। বাট এগুলোর ক্লাস যখন থাকবে ধারাবাহিকভাবে আপনারা সবকিছু শিখতে পারবেন। ঠিক আছে? অধৈর্য হওয়ার কিছু নেই, ধারাবাহিকভাবে সবকিছুই পাবেন। ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে বিষয়। যারা বইটা এখনো অর্ডার করেননি আপনারা দ্রুত বইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই শেখাগুলো এই শেখাগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। দেখছেন এই যে মডেল ভার্বটা আজকে দেখালাম, এই বইটাতে যেভাবে আমি ইফেক্টিভ ওয়েতে সাজিয়ে দিয়েছি, এই পিডিএফ ফাইল পড়লে ওই মজাটা পাবেন না, যারা বইটা থেকে পড়ে মজা পাবে। একবার চোখ বুলাবেন 10 মিনিট, মডেল ভার্ব সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, যেভাবে আমি টেবিল আকারে সাজিয়ে দিয়েছি। দেখছেন না বইতে পেয়েছেন ওইটা? মডেল ভার্বের চ্যাপ্টার, নেগেটিভ করার সিস্টেম, ইন্টারোগেটিভ করার সিস্টেম, অ্যাফার্মেটিভ, এবং কিভাবে সেগুলোর নিচে দেওয়া সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে, তো এই জন্য বলছি যারা এখনো নেননি দ্রুত সেটা নেওয়ার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আগামীকালই যাবে, আগামীকাল অনেকগুলোর ইয়ে হবে, আপনারা আগামীকালই করতে পারবেন। ঠিক আছে? আপনারা আজকে রাতে অর্ডার দিন, আমি আগামীকাল পাঠিয়ে দিব, কারণ অনেকগুলোরই অর্ডার আছে একসাথে। সো ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল ওকে স্যার, দ্রুত পাঠিয়ে আসসালামু আলাইকুম। দেবো।